পলাশপুর নামক এক রাজ্যে বাস করে প্রতাপ নামক এক রাজা এবং তার একমাত্র রানী মধুমালতী। বিবাহের ৮ বছর পার হয়ে যাওয়াতেও তারা নিঃসন্তান। রানী, আজ ৮ বছর হয়ে গেল আমরা নিঃসন্তান। কোনো কি উপায়? আমি তো সেই একই দুঃখে দুঃখিত রাজামশাই। আচ্ছা, এই বিষয়ে গুরুদেব কি আমাদের কোনোভাবে সাহায্য করতে পারবেন না? হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। আমি আগামীকালই গুরুদেবের নিকট যাব। তারপর আগামীকাল রানীমা গেলেন তাদের রাজ্যের উত্তর দিকে একটি আশ্রমে গুরুদেবের নিকট। প্রণাম গুরুদেব। কে? আমি এ রাজ্যের রানীমা গুরুদেব। বল, আমি তোর জন্য কি করতে পারি? আমি এবং রাজা মশাইয়ের বিবাহের ৮ বছর অতিক্রম হয়ে গেছে, কিন্তু আমরা এখনো নিঃসন্তান গুরুদেব। আপনি দয়া করে কিছু একটা উপায় বলুন। উপায়? হ্যাঁ, সে এক উপায় আছে, কিন্তু সেই উপায়ের কথা যে তুই কাউকে বলতে পারবি না, এমনকি রাজা মশাইকেও না। কি উপায় গুরুদেব? আপনি আমাকে আদেশ করুন। শোন তবে, রাজ্যের পশ্চিম দিকের জঙ্গলের গভীরে একটা গুহা আছে। ওই গুহার গভীরে রয়েছে একটা মাকাল ফল গাছ। ওই গাছের মধ্যে একটা রূপোর ফল ধরে আছে, আর সেই ফলের মধ্যে রয়েছে মধুরস। তুই যদি সেটাকে সংগ্রহ করে পান করতে পারিস, তবেই তোর গর্ভে এক সুকন্যা জন্ম নেবে। যথা আজ্ঞা গুরুদেব। আমি আগামীকালই যাত্রা করবো সেথায়। তবে হ্যাঁ, এটা কিন্তু যথেষ্ট কঠিন কাজ। তবে সফল হয়ে আয়, এটুকুই আশীর্বাদ করি। আর হ্যাঁ, যাত্রাপথে কোনো প্রাণী বা পতঙ্গকে আঘাত করবি না। প্রণাম গুরুদেব। এই বলে রানীমা গুরুদেবের আশ্রম থেকে চলে গেলেন। এবং পরের দিন সকাল হতে যাত্রা শুরু করলেন সেই জঙ্গলের গভীরে। গুরুদেবের আদেশ অনুযায়ী আমাকে সেখানে গিয়ে ওই ফল থেকে মধুরস পান করতেই হবে, তাহলে আমার গর্ভে কন্যা সন্তান হবে। রানীমা জঙ্গলের গভীরে এগিয়ে যেতে থাকলো। ওই তো, ওই তো সেই গুহা। আমাকে ভিতরে প্রবেশ করতে হবে। তারপর রানীমা ওই গুহার ভেতরে প্রবেশ করলো এবং তারপর দেখলো এক অবাক দৃশ্য। এ কি! ভিতরে যে দুটো বিষধর সাপ পাহারা দিচ্ছে। এখন আমি কিভাবে? গুরুদেব তো এ বিষয়ে আমাকে সাবধান করেননি। এখন আমি কি করব? রানীমা ওই মাকাল ফলের গাছটির দিকে যতবার এগিয়ে যাচ্ছেন, ওই বিষধর সাপ দুটি তাকে ছোবল দিতে আসছে। রানীমা আর উপায় না পেয়ে একটি বড় লাঠি দিয়ে সাপ দুটির মাথায় আঘাত করে রক্তপাত করলেন এবং সাপ দুটি মরে গেল। সাথে সাথে রানীমা মাকাল গাছটি থেকে রূপোর ফল পেড়ে নিয়ে আসলেন এবং তার ভিতরে থাকা মধুরস রানীমা পান করলেন। এবার আমি নিশ্চয়ই সন্তান লাভ করতে পারবো। এরপর প্রায় 10 মাস পরে রানীমা জন্ম দিলেন এক ফুটফুটে কন্যা সন্তানের। রাজামশাই এবং রাজ্যের সকলে তো খুব খুশি। কন্যা সন্তানের নাম রাখা হলো মণিমালা। ধীরে ধীরে মণিমালা বড় হতে লাগলো
এবং প্রতি পূর্ণিমা রাত হলেই গভীর রাতে সে এক সর্পকন্যাতে পরিণত হতো, যা কারোর চোখে পড়তো না। আমি কতদিন আমার নিজের বাসস্থানে যাইনি, এই গুহায়, যেখানে ওই রানী আমার মাকে হত্যা করেছিল। মণিমালা প্রতি পূর্ণিমার রাতে সেই গুহায় যেতে থাকতো। একদিন, একে মণিমালা কোথায় এত রাতে? রানীমা মণিমালাকে দেখতে না পেয়ে চিন্তিত অবস্থায় তাকে খুঁজতে বেরিয়ে পড়লেন। খানিক এগোতেই রানীমা দেখলেন এক বিশাল বিষধর সাপ এগিয়ে আসছে এবং রাজপ্রাসাদের কাছে এসে সেই সাপটি তার রূপ ধারণ করে, অর্থাৎ মণিমালা হয়ে প্রাসাদে প্রবেশ করলো। আমি কি দেখছি? আমার এই কন্যা যে সর্প! না না, এটা হতে পারে না। আমি কি তবে ভুল দেখলাম? কিন্তু এটা কি করে সম্ভব? পরের দিন সকালে রানীমা ছুটে গেলেন গুরুদেবের আশ্রমে। গুরুদেব, গুরুদেব! আমি তোরই অপেক্ষা করছিলাম। আমি জানতাম একদিন তুই ঠিকই আসবি। সবই তো জানেন, আপনি এটা আগে কেন? তোকে আমি বারণ করেছিলাম কোনো প্রাণী বা পতঙ্গ কাউকে আঘাত করতে না যাত্রাপথে। তুই তোর সর্বনাশ নিজে ডেকে এনেছিস। তাই গুহায় থাকা নাগিন কন্যাকে তুই আগে হত্যা করেছিস, আর সেটা নাগিনী সহ্য করতে পারেনি। তাই তোকে অভিশাপ দিয়েছিল তোর গর্ভেও এমন এক নাগিন কন্যা হবে। আর তারপর তুই নিজের ভালোর জন্য নাগিনীকেও হত্যা করে দিলি। শোন, তোর গর্ভে যে জন্মেছে সে ওই নাগিন কন্যা হয়ে জন্ম নিয়েছে। না না না, এ আমি কি শুনছি? আপনি কিছু করুন গুরুদেব, দয়া করে। তুই ফিরে যা। তোকে আমি বারবার বলে দিয়েছিলাম, কিন্তু নিজের স্বার্থে দুটো প্রাণকে আঘাত করছিস তুই। ফিরে যা তুই। তারপর রানীমা হতাশ হয়ে সেখান থেকে ফিরে যায় তার প্রাসাদে। কি ব্যাপার রানী, তোমার এই বেশ কেন? কি হয়েছে তোমার? না না, কিছু নয় রাজামশাই, আপনি ভিতরে যান। আজ ওই রানীর জন্য আমার মায়ের প্রাণ চলে গেছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। কিন্তু আমি যে সর্পকন্যা সেটা এখানে কাউকে জানাতে দেয়া যাবে না। এ রাজ্যে সবাই পাপী, সবাই। কেউ আমার মাকে প্রাণে রক্ষা করার জন্য সেদিন এগিয়ে আসেনি। প্রচন্ড ক্রোধে মণিমালার মুখে চোখে ফুটে উঠতে থাকলো তার সর্পের বর্ণ। আর ঠিক এমন সময় প্রবেশ করলেন রানীমা। মণিমালা, মণিমালা! হ্যাঁ মাতা। আচ্ছা মণিমালা, তুমি কি কোনোভাবে আমার কাছে কৃতজ্ঞ? কেন কৃতজ্ঞ কেন হব? কারণ আমি তোমাকে যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, বড় করলাম। এ তো পুরো সংসার ধর্মে মাতাদেরই কর্তব্য। হুম, সেটাও ঠিক। তুমি এখন এই ঘর থেকে যাও, আমি একটু নিদ্রাচ্ছন্ন হব। তারপর রানীমা তার ঘর থেকে চলে গেলেন। এবং কিছু সময় পর সর্পকন্যা তার পেশ ধরে বেরিয়ে পড়ল জঙ্গলের পথ ধরে। কতদিন জঙ্গলের খাবার আমার পেটে যায়নি, আজ কিছু একটা শিকার করেই খেতে হবে আমাকে। সর্পকন্যা শুনতে পেল একটা ব্যাঙের ডাক। সে তাকে শিকার করতে এগিয়ে গেল। এবং ব্যাঙটিকে ধরে খেতে লাগলো সে।
খাওয়া শেষে সর্পকন্যার মুখমণ্ডল মণিমালাতে পরিণত হলো। আহা, বেশ কিছুদিন পর এমন খাদ্য শিকার করে খেলাম। ঠিক সেই সময় জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল এক কাঠুরে। সে সবটা লক্ষ্য করলো এবং বলে উঠল, এ কি, এই যে রাজা মশাইয়ের কন্যা, তবে এ কি সর্পকন্যা? ওরে বাবা, আমি কি দেখলাম! এ খবর তো সবাইকে দিতে হয়। মণিমালা সব শুনতে পেল। এবং এগিয়ে এসে তাকে ছবল দিল। না, এখনই আমাকে ফিরতে হবে। সে সর্পাবস্থাতেই রাজপ্রাসাদে তার কক্ষে ফিরে গেল। রানীমা সে ঘরেই লুকিয়েছিল। মণিমালা, আমি কিরূপ দেখছি তোমার? তবে সেদিনও আমি ঠিকই দেখেছিলাম। ও, আপনি সব জেনে গেছেন? বেশ তো, আমার মাকে হত্যা করেছিলিস না তুই? আমার মায়ের কি দোষ ছিল? দীর্ঘ 6 যুগ ধরে আমরা ওই গাছ পাহারা দিয়ে যাচ্ছি, আর তুই আমাকে আর আমার মাকে সেদিন হত্যা করেছিলিস। কি দোষ করেছিল আমার মা? তুই নিজের স্বার্থে আজ আজ তোকে। এই বলে মণিমালা বিশাল এক ছোবল বসালো রানীমার পায়ে এবং সাথে সাথে রানীমার সারা দেহ নীল হয়ে মুখে ফেনা তুলে সে মারা গেল। আর মণিমালা তার সর্পবেশ ধরে তার পুরাতন আশ্রয় ওই গুহায় ফিরে গেল চিরকালের মতো। রানী, তোমার কি হলো? রানী, এই শীঘ্রই গুরুদেবকে পাঠাও। প্রাসাদে গুরুদেব এলেন এবং সব কথা রাজ্যের সবাইকে ও রাজাকে খুলে বললেন। তোমরা কেউ আর ওই গুহার দিকে সর্পকন্যাকে হত্যা করার জন্য যাবে না, তাহলে তার অভিশাপে কিন্তু এ রাজ্য ধ্বংস হয়ে যাবে। তারপর থেকে রাজ্যের কেউ আর পশ্চিমের জঙ্গলের গুহার দিকে যেত না।